বাংলাদেশের ফুটবল বা বাংলাদেশ দুটোরই এখন অনেকটা সমার্থক হামজা চৌধুরী। আমাদের কাছে হামজা চৌধুরী আসলেই বাংলাদেশ। হামজা চৌধুরীর কাছে আমরা কি? বাংলাদেশ কি? এটা আমার খুব ইচ্ছা ছিল যে হামজারে এই প্রশ্নটা করব। এখন আমার পক্ষে তো সেটা সম্ভব হয়ে ওঠে নাই। তার সঙ্গে একবার আমার দেখা হয়েছে, কিন্তু সম্ভব হয় নাই সেটা জিজ্ঞেস করা। তবে সেই প্রশ্নটার জবাব আমরা পাইছি। শুধু আমি পাইনি, সারা পৃথিবী পাইছে। লেস্টার হামজাকে নিয়ে একটা বিশাল ডকুমেন্টারি করছে। 38 মিনিটের একটা ডকুমেন্টারি করছে হামজা চৌধুরীর বাংলাদেশ অভিষেক এবং বাংলাদেশ চ্যাপ্টার নিয়ে। কি অসাধারণ একটা ডকুমেন্টারি, কি অসাধারণ একটা ডকুমেন্টারি। এই ডকুমেন্টারিটা শুধু ডকুমেন্টারির জন্য দেখা যায় যে একটা বাংলাদেশি অরিজিন ফুটবলার, তার যে ইংল্যান্ড অভিযান, ইংল্যান্ডে নিজেকে গড়ে তোলা এবং আবার সেই দেশটায় ফিরে আসা, সেই দেশটায় এসে হিরো হওয়া। সে লোকটা বাংলাদেশি না হয়ে ধরেন এটা সেনেগালের কোনো লোকের গল্প, তাও কিন্তু এই ডকুমেন্টারিটা আপনি দেখতে পারেন। এত সিনেমাটিক একটা ব্যাপার। কিন্তু যখন জিনিসটা বাংলাদেশের হামজা চৌধুরীকে নিয়ে লেস্টারের বানানো ডকুমেন্টারি হয়, একই সঙ্গে এরকম সিনেমাটিক হয় গল্পটা, তখন তো আসলে আমাদের দেখা বাধ্যতামূলক। একটু দেরি করে হলেও ডকুমেন্টারিটা দেখলাম, আমি একটু আমার প্রতিক্রিয়াটা জানাতে চাই। মোটেও ডকুমেন্টারিটা রিভিউ করতে চাই না যে কেমন হলো কি হলো। আমার আসলে আবেগের কতগুলো জায়গায় খুব নাড়া দিছে হামজার কয়েকটা পয়েন্ট। হামজার কয়েকটা না একটা কথা আসলে বলতে পারেন যে বুঝায় দিছে যে এই ছেলেটা কেন অনেক বেশি বাংলাদেশি, অনেক বাংলাদেশির চেয়েও বাংলা, মানে যে যারা বাংলাদেশে থাকে তাদের চেয়েও বাংলাদেশি। সেই ব্যাপারটা, সেই আবেগের ব্যাপারটা একটু বলি আপনাদের। হামজাকে নিয়ে এই যে ডকুমেন্টারিটা, যেটা আগেই বললাম খুব সিনেমাটিক ডকুমেন্টারি, এটা হয়তো আপনারা বিবিসির ডকুমেন্টারি দেখে যারা অভ্যস্ত বা ফক্সের ডকুমেন্টারি দেখে যারা অভ্যস্ত বা ন্যাশনাল জিওগ্রাফির, তারা বলবেন যে না, আরও কোয়ালিটি হতে পারতো। কিন্তু আমাদের দেশের কোনো স্পোর্টসম্যানকে নিয়ে আমরা এই লেভেলের ডকুমেন্টারি দেখি নাই কখনো। এই জন্য আমি লিস্টারের কাছে বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই। দেখেন, এই ফাঁকে আমি একটু আমার একটা পার্সোনাল দুঃখবোধের কথা বলি। আমি যখন চাকরি বাকরি ছেড়ে এই কন্টেন্ট করা শুরু করলাম, আমার ড্রিমটা ছিল যে আমি আসলে একটা কন্টেন্ট হাব করতে চাই। বলতে পারেন একটা স্পোর্টস ওটিটির মতো, যেখানে আপনি আসলে স্পোর্টস বিষয়ক অনেক কন্টেন্ট পাবেন। কোনো নিউজ পাবেন না, কোনো সমালোচনা আলোচনা পাবেন না, বিশ্লেষণও খুব বেশি পাবেন না, নানা রকম স্পোর্টস কন্টেন্ট পাবেন। সত্যিকারের কন্টেন্ট, স্পোর্টসম্যানদের নিয়ে গল্প, স্পোর্টসের হিস্ট্রি নিয়ে গল্প, স্পোর্টস সারা দেশে বিভিন্ন জায়গায় তৃণমূলের স্পোর্টস গল্প বা স্পোর্টসম্যানদের ওই ফেলে আসা জীবনের গল্প, সেই সঙ্গে এরকম সব অসাধারণ ডকুমেন্টারি। আমাদের এখানে কত চমৎকার চমৎকার ক্যারেক্টার আছে না, রফিক ভাই আছে, সাকিব আছে, কি অসাধারণ সব ক্যারেক্টার। আমাদের ইতিহাসেও তো কি অসাধারণ সব ঘটনা আছে। 97 আইসিসি ট্রফি আছে, 1969 সালে বাংলাদেশ পাকিস্তান হকি ম্যাচ আছে, যেটা একটা রূপকথা। এরকম সব জিনিস নিয়ে তো আমাদের ডকুমেন্টারি হতে পারে। আমার ড্রিম ছিল সেটা করার, সেটা তো শেষ পর্যন্ত দিল্লির চেয়েও দূরের ব্যাপার হয়ে গেছে, আর হবে না। যাই হোক, লিস্টারের এই ডকুমেন্টারিটা দেখে মনে হলো যে এইটা বোধহয় আমি করতে চাইছিলাম। লিস্টারকে সেই জন্যই একেবারে প্রাণের ভেতর থেকে একটু কৃতজ্ঞতা জানাই। এবং ডকুমেন্টারিটা আমাকে আসলে বেশ কিছু প্রশ্নের জবাব দিছে। একটা সাধারণ ধারণা হচ্ছে যে হামজা চৌধুরীকে নিয়ে আমরা উন্মাদনা করি হামজা বাংলাদেশের হয়ে খেলতেছে আসলে অনেকটা অন্য কিছু করার নেই বলে, অন্য কোনো দেশের হয়ে খেলার নেই বলে। এরকম একটা ইমপ্রেশন কিন্তু আমরা নিজেদের ভিতর লুকায় রাখি। আমরা বলি না, মুখ ফুটে বলি না, কিন্তু আপনি দেখবেন যে আমাদের নিজেদের এরকম একটা আচরণ আছে যে হামজা ওই ইংল্যান্ডে যদি খেলতে পারতো, ইংল্যান্ড ন্যাশনাল টিমে, তাহলে আসতো না। প্রথমত আমি আগে একদিন বলছি যে হামজা ইংল্যান্ডের হয়ে যে খেলতে পারে নাই, সেটা একটা ম্যারাডোনা কজের কারণে, সেটা ছেলে খেলার কারণে না। সেই ইংল্যান্ডের হয়ে আর খেলতে পারে নাই মূলত ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করায়। এটা আমাকে হামজাও বলেনি বা পৃথিবীর কোথাও এটা প্রকাশিত কোনো তথ্য না, কিন্তু এটা বুঝতে একদম মোটেও রকেট সায়েন্টিস্ট হতে হয় না। হামজা আন্ডার 21 দলে খেললো সিনিয়র মেম্বার হিসাবে। মানে সিনিয়র মেম্বার হিসাবে সবসময় আন্ডার 21 দলে তারাই খেলে যার জাতীয় দল নিশ্চিত। সেখান থেকে কি হলো যে 1 মাসের মধ্যে হামজা আর কোথাও নাই, হামজাকে কেউ কলও করতেছে না, হামজা ক্যাম্পেও ডাক পায় না। কি হলো এর মধ্যে? লিস্টার শিরোপা জিতলো, সেই শিরোপা উল্লাসে হামজা একটা ফিলিস্তিনের পতাকা ধরে ছবি তুললো। সেই ছবি পরদিন সারা পৃথিবীতে ছাপা হলো, হামজা নাই হয়ে গেল। ফলে সেই ইংল্যান্ডের হয়ে যে খেলতে পারে নাই, এটাও একটা বিরাট প্রাইডের ব্যাপার। এটা একটা, ওই যে আমি বলি ম্যারাডোনা কজে,
এরকম কজ তো খুব বেশি লোক তৈরি করতে পারে না যে এই কজে আমি আত্মত্যাগ করলাম। এখন এই ম্যারাডোনার মতো লোকটা বাংলাদেশে আসলো কেন? ওই যে বললাম যে আমাদের একটা প্রিসেট আইডিয়া আছে, অন্য কোথাও তো যাওয়ার নাই ওর। আসলে কি তাই? এই যে ইংলিশ লিগে বা চ্যাম্পিয়নশিপে শত শত ফুটবলার খেলে, প্রত্যেকে কি কোনো না কোনো ন্যাশনাল টিমে খেলে? এদের ন্যাশনালিটি আছে না? সবাই কি ব্রিটিশ? সবাই কি বড় বড় দলের খেলোয়াড়? এরা ছোট ছোট দেশের ন্যাশনাল খেলোয়াড় না? সবাই কি যার যার ন্যাশনে ফিরে যাচ্ছে? একটু খোঁজ দেন তো। যাচ্ছে না। আসলে আপনি যদি দেখেন, মানে হামজা এখানে আসার পরে কি পাইছে সেইটা আগেই ভাববেন না। আগে ভাবেন যে হামজা বাংলাদেশে আসতেছে। সে জানে না এখানে সে কি রিসিপশন পাবে, সে কি ভূমিকা পাবে। এটার বিনিময়ে তাকে যে ত্যাগটা করতে হচ্ছে এবং তাকে যে লাইফ স্যাক্রিফাইসটা করতে হচ্ছে, এটা সে ভাবেন। মানে তার কিন্তু এমন না যে সে আসলে অগতির গতি হিসাবে আসছে। সে বাংলাদেশকে ভালোবেসেই আসছে। সে ওই যে, যে কটা ইন্টারন্যাশনাল উইন্ডো পায়, ওই উইন্ডোতে তার বাচ্চা আছে, বাচ্চাদের সঙ্গে অনায়াসে সময় কাটাইতে পারে। এই ডকুমেন্টারিটাই কি সুন্দর করে বলতেছিল যে বাচ্চাদের রেখে ১০-১৫ দিন দূরে থাকা বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার। আর ওর বাচ্চাগুলো একদম ছোট ছোট। ফলে ও যে এই যে ইন্টারন্যাশনাল ব্রেকের ছুটিটা বাংলাদেশে কাটানোর সিদ্ধান্ত নিল প্রতিটা, এটা তো একটা লাইফ স্যাক্রিফাইস হলো না? এটা বিনিময়ে আর্থিক কোনো প্রাপ্তি নেই, বরং যাতায়াতের যে খরচ সেটাও ম্যাচ ফি হিসাবে পাবে না। এবং লাইফস্টাইল স্যাক্রিফাইস, ওখানকার ওয়েদার, এখানকার ওয়েদার আকাশ পাতাল পার্থক্য। ওখানকার ওই কুল ওয়েদার থেকে এসে এখানে ভয়াবহ গরমে খেলা, সব কিছু মিলে ডিসিশনটা সোজা ছিল না। তাহলে এই ডিসিশনটা কেন নিল? এই ডিসিশনটা নিল আসলে পুকুরের জন্য। ওর মা যেটারে লেক বলছেন। আমি জানি না ওটা কি আসলে। ওটা কি আসলে বড় কোনো পুকুর, দিঘি না কি আমি জানি না। ওর ছোটবেলার একটা ছবি দেখাইছেন। যে ছবিটায় ও হাঁটু পানির ভিতরে হইচই করতেছে, ওর পাশে ওর অনেকগুলো খালা। ছোট ছোট খালা, তারাও তখন ছোট। আর হামজা তখন ৩-৪ বছর বয়সী বাচ্চাটা। ও পানির মধ্যে ব্ল্যাকিশ টাইপের ছেলেটা হইচই করতেছে। এবং হামজার বাংলাদেশের যে ছবিগুলো আপনি দেখবেন তার ছোটবেলার ওই বয়সের। হামজা এখান থেকে যখন গেছে তখন ও বাংলা ছাড়া কিছু বলতে পারে না। ও রেগুলার তখন প্রতি বছর বছরের একটা নির্দিষ্ট সময় মার সঙ্গে এসে দেশে থাকতো। ওই যে গেছে, হামজার মা বলতেছিলেন যে সেই থেকে ওই যে ও ইংল্যান্ডে যখন আসছে, আমরা এসে আর যাওয়া বন্ধ হয়ে গেল। এরপরে স্কুলিং টিস্কুলিং মিলে কমে গেল। তারপর থেকে হামজার ওই যে পানির প্রতি টান, ওই যে বাংলাদেশের প্রতি টান, ওই যে কানেকশন ফিল, এইটা যায় নাই কখনো। ফলে ও যখন ১ম বাংলাদেশের অফারটা পেল, তখন ও আমাকে জাস্ট মেসেজটা দেখালো যে, "দেখো মা আমি কোত্থেকে অফার পাইছি।" সে বাংলাদেশ, যে বাংলাদেশে আমি যেতে চাই। মানে এই বাংলাদেশ হামজার বুকে ছিল রে ভাই। এটা কোনো কৌশলগত কারণে হামজা হঠাৎ করে বাংলাদেশী হয়ে গেছে তা না। বাংলাদেশেরই ছিল ও, বাংলাদেশ ওর বুকের মধ্যেই ছিল, ওই লেকটা ওর বুকের মধ্যেই ছিল। ওই লেকের বুকে, ওই সবুজের বুকে ফিরে আসতে চাইছিল। এবং তারপরে আপনি আরেকটা জিনিস দেখবেন ডকুমেন্টারিতে, হামজা বাংলাদেশকে কিভাবে পোর্ট্রে করতে চায়। ওর বাংলাদেশটা কেমন? এই জিনিসটা দেখবেন। এই জিনিসটা আমরা একটু পরে বলতেছি। তার আগে একটু বলি যে এই ডকুমেন্টারিটা আমাদের জানালো যে হামজার ছোটবেলায় ওর মার স্ট্রাগলটা। হামজা নাকি ছোটবেলায় খুবই শক্তিশালী ছিল, খুব অ্যাগ্রেসিভ ছিল। ওর যে ১ম স্কাউট ছিলেন লিস্টারের, উনি বলতেছিলেন যে ওর সম্পর্কে কেউ একজন তাকে জানাইছিল, জানানোর পরে ট্রায়ালে আনার পরে সে ট্যাকেল করতে গেলে মুহূর্তে ফাউল হয়ে যাচ্ছিল। সেটা শক্তির কারণে, ও ফাউল করতেছিল না। ও ওই বয়সে প্রচণ্ড এনার্জেটিক, প্রচণ্ড অ্যাগ্রেসিভ এবং প্রচণ্ড শক্তিশালী ছিল। ফলে ও একটা অন্যরকম চয়েস ছিল লিস্টারের জন্য। ওই সময় ওকে আবার নটিংহাম ফরেস্ট নিয়ে নিতে চাচ্ছিল। তখন ওই ভদ্রলোক হামজার মাকে বললেন যে, "আপনারা এই দিকে চলে আসেন। লিস্টারের কাছাকাছি কোথাও চলে আসেন।" তখন হামজার মা শুধু ছেলের এই একাডেমিটা নিশ্চিত করার জন্য, ও তো একাডেমি লিস্টারে, একাডেমিটা নিশ্চিত করার জন্য বাসা বদলায় ওখানে চলে গেছেন। কত বড় একটা ডিসিশন। এবং ওই ভদ্রলোক বলতেছিলেন যে হামজার এই যে আজকে নায়কোচিত ক্যারিয়ার যেটা নিয়ে আপনারা ডকুমেন্টারি করতেছেন, এটার জন্য যদি একজন লোককে কৃতিত্ব দিতে হয় সেটা ওর মা। এবং ওর বন্ধুরা, ওর ২ সতীর্থর ইন্টারভিউ নেওয়া হয়েছে ওখানে। তারা বলতেছিল যে আমরা ওই ছোটবেলায় হামজা
খুব দুষ্টু ছিল। হামজা ওই একটা ছেলের কাছ থেকে পোশাক ধার নিত। তারপরে হামজা ফোন রিসিভ করে না দিনের পর দিন। সে নাকি মেসেজ দেখে কিন্তু জবাব দেয় না। এসব দুষ্টুমি খুনসুটি করতেছে। ওগুলা মজার। ডকুমেন্টারিটা দেখবেন। এটা বলে আসলে এত সুন্দর সিনেমাটিক ডকুমেন্টারি তো বলে বোঝানো সম্ভব না। খুব সুন্দর এডিটিং, সুন্দর করে প্লেসমেন্ট কথাগুলো, যেমন ওই বন্ধু বলতেছে যে ও আমার ফোন ধরে না, হামজা এপাশ থেকে বলতেছে হি ইজ লাইং। তারপরে ওর বন্ধু বলতেছে ও আমার পোশাক নিয়ে ফেরত দেয় না। ও বলে সম্ভবত এখনো এক জোড়া জিন্স আছে আমার কাছে, এটা ফেরত দিব না। ও যেহেতু বলেই ফেলছে এটা ফেরত দিব না। কি খুনসুটির সম্পর্ক। পরে আমি একটা জিনিস, আরেকটা ওই শুরুতেই যেটা বললাম যে হামজার কাছে বাংলাদেশটা কি? ওর কানেকশনের গল্পটা তো ওর মার কাছ থেকে শুনলাম। ওর ওই যে লেকের প্রতি ভালোবাসা, পুকুরের প্রতি ভালোবাসা, পানির প্রতি, সবুজের প্রতি, সেগুলো তো আমরা জানলাম। যে ও মনে প্রাণে বাংলাদেশী ছিল, আছে এবং থাকবে। ওইটা আসলে কোনো কৌশলগত কারণে ঘটে নাই। কিন্তু হামজা বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, সেইটা আপনি বুঝবেন এই ডকুমেন্টারিটা দেখলে। খুব দারুণ একটা ব্যাপার হচ্ছে, যখন ও ওই ডকুমেন্টারি মেকার টিমের সঙ্গে এয়ারপোর্ট থেকে নেমে ওই এক্সপ্রেস ওয়ে ধরে হোটেলের দিকে আসতেছে। এক্সপ্রেস ওয়েতে তো তেমন কোনো জ্যাম নাই। এক্সপ্রেস ওয়েতে যখন ক্যামেরাটা ধরছে তখন মনে হচ্ছে এখনো বিদেশেই আছে ক্যামেরা। কিন্তু এরপরে যখন আস্তে আস্তে হোটেলের কাছাকাছি আসছে, সম্ভবত ওই এফডিসি গেটের ওখানের যে ল্যান্ডিংটা ওটা দিয়ে নামছে। নামার পরে তো জ্যাম শুরু হয়ে গেছে, ঢাকার কোলাহল। ওইখানে ওই সময় আবার ন্যাশনাল টিমের, আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমের একজন সহকারী কোচের একটু বাইট চালাচ্ছে। সেটা একটু শোনা যাচ্ছে যে বাংলাদেশ একটা ভয়ানক জায়গা, ট্রাফিক, লোকজনের কোলাহল, সবসময় শব্দ, এটা ইউনিক জায়গা, আমি কখনো কল্পনা করিনি। ওই লোকটা বলতেছে। এর পরপরই হামজার ভয়েস শোনা যাচ্ছে। হামজা গাড়িতে বসা। সে বলতেছে ইটস বিউটিফুল, ইটস কালারফুল, ইটস এনার্জেটিক। এত রং, এত বৈচিত্র্য, এত বর্ণ তুমি পৃথিবীর কোথাও পাবা না। দেখেন একই ট্রাফিক, একই কোলাহল, একই কালার ওই শেরাটন মোড়টাতে। একই তো জিনিসটা। আমরা কিন্তু ওই সবাই বাংলাদেশকে ওই যে সহকারী কোচ ওনার মতো করে দেখি, বা বেশিরভাগ লোক বাংলা ঢাকা শহরটাকে ওই রকমভাবে দেখে, একটা নোংরা ঘিঞ্জি ট্রাফিকে ভরা একটা শহর। আর হামজা ওই জিনিসটাই দেখতেছে আদার পার্সপেক্টিভ থেকে, যে নোংরাটাকে সে দেখতেছে কালার হিসাবে, এই কোলাহলটাকে দেখতেছে সে বৈচিত্র্য হিসাবে, সাংস্কৃতিক বৈচিত্র্য হিসাবে। কি কালার, কি বৈচিত্র্য, কত প্রাণ, কত উন্মাদনা, এই যে জ্যামে আটকে থাকা, এটা তার কাছে একটা কালারফুল ব্যাপার। দিস ইজ হামজাজ বাংলাদেশ। হামজার বাংলাদেশটা এরকম কালারফুল, এরকম রোমান্টিক। হামজার বাংলাদেশটা এরকম অনেক সংস্কৃতিতে ভরপুর। ও যখন বলতেছে বারবার পুরো ডকুমেন্টারিতেও বলতেছে বাংলাদেশ একটা অনেক রকম কালচারের দেশ, অনেক রকম কালচারের দেশ। ও এখানে বাচ্চাদের একটা এতিম বাচ্চাদের নিয়ে কাজ করে, এরকম একটা সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে, বাচ্চাদের নিয়ে কাজ করতেছে। বলতেছে কি কালারফুল সব বাচ্চা, কি সুন্দর। মানে ও এই বাংলাদেশের প্রতিটা জিনিসে মুগ্ধ। ও মাঠে যাচ্ছে, মাঠে ওকে নিয়ে চিৎকার করা হচ্ছে, ও এই মানুষ নিয়ে মুগ্ধ। ও ওই ডকুমেন্টারি মেকারদের দেখাচ্ছে যে ওরে নিয়ে ওই বিকাশ একটা ব্যানার টানা এসছে শিল্প ভবনের একেবারে ওপর থেকে প্রায় নিচ পর্যন্ত, বিশাল সাইজের। ও ছবি তুলে নিয়ে আসছে, ওটা দেখাচ্ছে যে দেখছো আমাকে নিয়ে কত বড় ব্যানার টানা এসছে। ও প্রতিটা ব্যাপারে মুগ্ধ, প্রতিটা ব্যাপারে মুগ্ধ। এই মুগ্ধতা এই না যে আমি হিরো হয়ে যাচ্ছি, এই মুগ্ধতা হচ্ছে বাংলাদেশের কালারফুলনেসের। মানে এই চারিদিক থেকে ও কালার দেখতে পায়। ও স্টেডিয়ামে যখন গেল তখন হামজা হামজা করে ওই মেক্সিকান ওয়েভের আওয়াজ শোনা যাচ্ছে। ও ওই আওয়াজে মুগ্ধ হয়ে তাকায় আছে। ও হাত নাড়াচ্ছে, হাত নাড়ানোর চেয়ে বেশি ও অবাক হয়ে তাকায় আছে মানুষগুলোর দিকে, যে এরা আমার মানুষ। প্রতিটা জায়গায় যাচ্ছে, সেলফি তুলতে চাচ্ছে। এটা আমি নিজেই দেখছি যে ওকে লোকজন বড় বিব্রতকর ভাবেও ছবি তোলে। এর মাঝে একটা ছবি দেখলাম, কেউ একজন ওর ঘাড় এরকম চেপে ধরে ছবি তুলতেছে। আমি নিশ্চিত এটা নিয়ে আমরা যতটা রাগ হয়েছে হামজা রাগ হয় নাই। হামজার সঙ্গে আমি ওটুকু কথা বলার অভিজ্ঞতা আমার বলে যে ও সবকিছু এনজয় করে। একটা বাচ্চার সঙ্গে সময় কাটানো, অমুক তমুক। দেখেন আমি যখন ওর সঙ্গে দেখা করলাম, আমি সাংবাদিক ছিলাম কিনা অমুক তমুক কিচ্ছু তো জানে না। আমি গিয়ে শুধু বলছি যে আমি দুটো বাচ্চা নিয়ে আসছি, আমার ছেলে মেয়ে দুটো নিয়ে আসছি, তোমার সঙ্গে দেখা করে দেয়। ও বাকি সব বাদ দিয়ে আমার ছেলে মেয়েকে সময় দেওয়ার জন্য, তাদের সঙ্গে ছবি তোলার জন্য রাজি হয়ে গেল। এই যে ব্যাপারটা, বাংলাদেশের প্রতিটা জিনিস ও এনজয় করতেছে। পুরো ডকুমেন্টারিতে আমার কাছে সবচেয়ে বেশি চোখে লাগছে এই জিনিসটা, যে সবকিছু ওর কাছে মজার। হ্যাঁ, গর্বের ব্যাপার তো আছেই। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার গর্ব নিজেই বলতেছিল যে ইন্টারন্যাশনাল খেলা,
এটা একটা আলাদা প্রাইডের ব্যাপার। সেই সুযোগটা বাংলাদেশের হয়ে আমার আসছে। এটা অনেক বড় ব্যাপার। ইন্ডিয়ার সঙ্গে খেলার আগে এই ডকুমেন্টারিটা শুট করা। বলতেছে ইন্ডিয়া আমাদের রাইভাল, ইন্ডিয়ার বিপক্ষে বড় ম্যাচ, বড় ম্যাচের আগে দেশে যাচ্ছি, বড় ম্যাচ খেলতে হবে। ওই এক্সাইটমেন্ট আছে। ড্রেসিং রুমে এই আলামিনের সঙ্গে খুনসুটি করতেছে, এই সোহেলের সঙ্গে মজা করতেছে। এই মানে সে এই টিমের একজন হয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করতেছে। সে তার রুমে বসে কাদের যেন খেলা দেখতেছে। সেখানে যেমন আমাদের অরিজিন ছেলেটা আছে, তেমনি লোকাল ছেলেটা আছে। দুটোরে দুপাশে নিয়ে বসে খেলা দেখতেছে। সে এদের সবার একজন হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এদের একজন। এবং এই প্রায়টা ওর মার কথায় তো ১৬ আনা ফুটে উঠতেছে। ওর মা রীতিমতো কালেকশন করে নিয়ে গেছেন ব্রিফকেসে করে। এই ম্যাগাজিনগুলোর কাভার হচ্ছে হামজা, ২ পাতা জুড়ে হামজাকে নিয়ে, স্টোরি দৈনিক পত্রিকায় হামজাকে নিয়ে শত, শত কনটেন্ট কত কি প্রিন্ট আউট করে নিয়ে গেছেন। সব দেখাচ্ছিলেন। হামজার ছোটবেলার ছবি দেখাচ্ছিলেন। এই হামজা। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে হামজা এখানে ১ম যে বিজ্ঞাপনটা করছে সেটা হচ্ছে যে ইউনিলিভারের একটা প্রোডাক্ট ক্লিয়ার শ্যাম্পু। ওই শ্যাম্পুর বোতল নিয়ে গেছেন। ওই বোতলটা দেখাচ্ছিলেন যে, "এই দেখো সেই বোতল।" তো হামজা আবার বলতেছিল যে, এই বোতল তার ভাইয়েরা পছন্দ করে না। ভাইয়েরা বা কাজিনরা। কেন? এই বোতলটা ওয়াশরুমে রাখলে তাদের মনে হয় যে, সবসময় হামজা আমাদের দিকে তাকায় আছে গোসল করার সময়। হামজার ছবি ওইটার উপরে দেওয়া তো। অ এমনিতে এই সে আবার বলতেছে যে, "আমি যখন ওরা শুনছে যে আমি শ্যাম্পুর আ আ ইয়ে করছি, এন্ডোর্সমেন্ট করছি, আমার ২ ব্যাগ শুধু শ্যাম্পু নিয়ে ফিরতে হইছে। সবাইকে শ্যাম্পু দিতে হবে। আমার ছবি দেওয়া শ্যাম্পু। তারা এগুলো ইউজ করবে না। তারা সবাই রেখে দিবে।" মানে এভরিবডি ইজ এনজয়িং। শুধু হামজা না, পুরো ফ্যামিলিটা। ওর বাবা তো কাঁদতেছিলেন। আপনারা জানেন যে ওর বাবা কিন্তু স্টেপ ফাদার। কিন্তু ওর বাবা ওর জীবনের সবচেয়ে বড় বন্ধু। সেই গল্প তো আপনাদের আমি বলছি যে ওর বাবা কিভাবে বাংলাদেশের সঙ্গে ওর কানেকশন তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন। ওর বাবা খুব আ আবেগী মানুষ। কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন যে হামজা যখন ১ম বাংলাদেশের হয়ে খেলল, ওই সময়টা উনি নিজেকে সামলাতে পারতেছিলেন না। হ্যাঁ, আমি হয়তো ডকুমেন্টারিটার মেকিং আরেকটু খুশি হতাম যদি ওর ওই ন্যাশনাল টিমের হয়ে মাঠে নামার দৃশ্যটা আরেকটু ড্রামাটিক শুট হতো। ওরা ইংল্যান্ডে যে স্ট্যান্ডার্ডের ইকুইপমেন্ট দিয়ে শুট করছে, ড্রোন ইউজ করা অমুক-তমুক অনেক কিছু করছে তো, বাংলাদেশের অংশটায় শুট করতে সম্ভবত লজিস্টিক কারণে এটা পারে ওঠে নাই। তা না হলে ওই অংশটা আরেকটু ড্রামাটিক আশা করছিলাম আমি। যে বাংলাদেশের ওই মাঠে নামতেছে ওই সময় একটা বুম শুট এটা এবং এডিট মিলে ওইটা আরো ভালো হবে। পুরো ডকুমেন্টারিতে এই একটা জায়গায় আমার একটু খামতি মনে হয়েছে এবং এন্ডিংটা আরো ক্লাইম্যাক্স দিয়ে মানে ওরকম একটা ক্লাইম্যাক্সে শেষ হলে ভাল লাগতো। তবে এন্ড অফ দ্য ডে এই ডকুমেন্টারি আমাদের কথা বলে। এই ডকুমেন্টারি আমাদের অনেক প্রশ্নের উত্তর দেয়। যে আমরা ২ টো জিনিস এই ডকুমেন্টারি থেকে শিখি, জানি। একটা হচ্ছে যে হামজা বাংলাদেশী ছিল, আছে এবং থাকবে। তার বাংলাদেশের হয়ে খেলাটা কোনো অ্যাক্সিডেন্ট না, কোনো কৌশলগত সিদ্ধান্ত না। তার আসলে বাংলাদেশের হয়ে খেলাটাই নিয়তি ছিল। এটা আমার এই ডকুমেন্টারি বলে। আরেকটা জিনিস বলে যে হামজার বাংলাদেশ অন্যরকম। হামজার বাংলাদেশ নোংরা না। হামজার বাংলাদেশ ট্রাফিকে ভরপুর, ঘিঞ্জি একটা গন্ধযুক্ত জায়গা না। হামজার বাংলাদেশ একটা কালারফুল জায়গা। হামজার বাংলাদেশ সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর একটা জায়গা। হামজার বাংলাদেশের সাউন্ডগুলো বিউটিফুল। হামজার বাংলাদেশ গ্রিন। এই যে হামজার বাংলাদেশ এবং হামজা বাংলাদেশের এই দুটো জিনিস বোঝা গেল এই ডকুমেন্টারিটা থেকে। আমি আশা করি আপনারা ডকুমেন্টারিটা যেহেতু ইউটিউবে ফ্রি পাওয়া যায় লিস্টারের চ্যানেলে, আপনারা ডকুমেন্টারিটা দেখবেন। এটা আমার মনে হয় যে সবার একটু ভালো একটা এক্সপেরিয়েন্স হবে। হামজার জন্য শুভকামনা থাকলো। আশা করি এরকম আরো ডকুমেন্টারি তাকে নিয়ে বারবার বানাতে বাধ্য হবে বিভিন্ন প্রতিষ্ঠান। আজকে লিস্টার বানাইছে, কালকে কোনো পৃথিবীর বড় কোনো বিবিসি বা অমুক বড় কোনো ব্রডকাস্টিং কর্পোরেশন বানাতে বাধ্য হবে। কারণ ওই ডকুমেন্টারিতেই তার ওই বন্ধু ওই শব্দটা উচ্চারণ করছে তার বাইসাইকেল কিক দেখার পরে যে, "হামজা ইজ দ্য ম্যারাডোনা অফ বাংলাদেশ।" এই কথাটা যখন একবার তারা বুঝে ফেলছে, নিশ্চয়ই আজকে বাদে কাল হামজাকে নিয়ে ওই ডকুমেন্টারিটাও কোনো একটা কর্পোরেশন বানাবে। সবার জন্য শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।